আজকের এই দিবসের বিশ্ব পানি দিবসের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ নাসির, এখান থেকে সম্মানিত এমপি মহোদয় এতক্ষণ ছিলেন, উনি আরেকটি অনুষ্ঠানে গেছেন, জনাব রহমতুল্লাহ। এখানে ঢাকা ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর আছেন জনাব তাকসিন। আমাদের বিশেষ করে ডিএসকে, ওয়ার্ল্ড ভিশন, এদের প্রতিনিধিরা আছেন যারা আসলেই সেবা করছেন, যারা অনেক বেশি সেবা করছেন আমাদের থেকে। এই এলাকার যিনি পুলিশের অধিকর্তা তিনি আছেন সালাউদ্দিন সাহেব। আমার সামনে যারা এই এলাকাবাসী, যারা এই এলাকায় থাকেন, যাকে সাততলা বস্তি বলা হয়, এবং অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের যারা এখানে আছেন তাদের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আবার আপনাদের আসসালামু আলাইকুম। প্রথমত আমাকে আজকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার জন্যে। আমি এই এলাকায় যারা নাসির সাহেব সহ যারা এটিকে অর্গানাইজ করেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এই এলাকায় আমি অনেকবার এসেছি, বিশেষ করে ভোটের সময় তো অনেক কবার এসেছি। আপনারা আমাকে মেয়র হিসেবে এবং আমাদের যারা কাউন্সিলর আছে তাদেরকে প্রতিনিধি হিসেবে আপনারা ভোট দিয়েছেন বলেই আমরা আজকে আপনাদের সামনে এখানে দাঁড়াতে পেরেছি। আমি ডিএসকের প্রতিনিধি দেবালোক সিং সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে আমরা আসলে বস্তি বলি কেন। এই মানুষগুলো যারা থাকেন তার আর আমার গায়ের রক্তের মধ্যে কোনো রঙের তফাৎ নেই। যে মা এই বস্তিতে একটি সন্তানের জন্ম দেন তার বেদনা আর আমার মায়ের বেদনার মধ্যে কোনো তফাৎ নেই, একরকম বেদনা। যে মানুষটি এখানে বাঁচার জন্যে থাকে, তার জীবনের স্বপ্ন দেখে, আমি অন্য এলাকায় বাস করেও জীবনের একই রকম স্বপ্ন দেখি। তারপরও হয়তো ভাগ্যের ফেরে কেউ আমরা এখানে থাকি, কেউ একটু ভালো জায়গায় থাকি। আমি অনেক বস্তির মধ্যে, বিশেষ করে ইলেকশনের সময় অনেক হেঁটেছি, কিন্তু নিজেকে বিশ্বাস করাতে পারা যায় না যে ঢাকা শহরের মাঝখানে এত বড় একটি জায়গা নিয়ে চারদিকে গণানে গুলশান, বাড়িধারা, মহাখালীর শান সৈকতের বিল্ডিংয়ের মাঝখানে আমার মতোই দেখতে, আমার মতোই শুনতে, আমার ভাষাতেই কথা বলে, আমার ভাইয়ের মতো, আমার একই রঙের রক্ত, একই রঙের কাপড় পরি, এরকম একটা মানবতার জীবন আমরা এখানে পালন করি। আমাকে একজন নেতা হিসেবে আপনারা মেনেছেন, কিন্তু আমার কাছে কি কোনো সলিউশন আছে এখনই যে এই জীবন বদলে দেওয়া যায়? বক্তৃতা হয়তো অনেক দিতে পারবো, কিন্তু ডাইরেক্ট কোনো সলিউশন নেই, এবং এটাই রিয়ালিটি। সমস্যা নেই এরকম কোনো কিছু এখানে নাই। সব কিছু জীবনে বাঁচার জন্যে, জীবনকে সংগ্রাম করে আর্ন করার জন্য যেরকম সংগ্রাম করতে হয়, তেমনি ঘরে এসে ঘুমানোর পর থেকে ঘরে বাঁচার জন্য আরও সংগ্রাম করতে হয়। ইলেকট্রিসিটি, পানি, ডাক্তার, খুবই খারাপ বসবাসের অবস্থান। আমরা একটি সমীক্ষা করছি, একটা রিসার্চ করছি, যেটি আমরা 31 তারিখে আমরা এটা জানাবো। এই রিসার্চের ফল একটি সেমিনারের মাধ্যমে ডাক্তাররা করছেন, একটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা ডাক্তাররা, বেশ নামকরা কজন ডাক্তার একসঙ্গে নিয়ে ইউনিভার্সিটির ছেলেরা করছে, যে ঢাকা শহরের এনভায়রনমেন্ট, বাতাস কত বিষাক্ত। যেহেতু রিসার্চ করছি, আর 7-8 দিন পরে সেটা আমরা জানাবো। ঢাকা শহরের বস্তির বাইরে থেকে আমরা বেশি এক্সপেরিমেন্ট করেছি, বাতাসকে এক্সপেরিমেন্ট করেছি, বাচ্চাদের লাংসকে এক্সপেরিমেন্ট করেছি, বয়স্ক যারা তাদের লাংসকে এক্সপেরিমেন্ট করেছি, ডাক্তারি পরীক্ষা করেছি, ভয়াবহ অবস্থা।
এই যদি ভালো জায়গার অবস্থা হয়, তাহলে ঢাকা শহরের বুকে যেগুলো বস্তি বলি, যেখানে 10 ফিটের মধ্যে 10 স্কোয়ার ফিটের মধ্যে 10 জন লোক পালা করে ঘুমায়, সেইখানের এনভায়রনমেন্টের কি অবস্থা এটা কথায় বর্ণনা করা যাবে না। আমি এই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে অন্তত এই সরকারের কিছু সংস্থা, যার একজন সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ঢাকা ওয়াসা আজকে এখানে বসে আছেন, ওনারা প্রায় সব বস্তিতেই বোধহয় এখন, তাই না তাকসিম সাহেব, প্রায় সব বস্তিতেই পানির ব্যবস্থা করেছেন। পানি খেয়ে যেন বাঁচতে পারি। চিন্তা করেন, স্বাধীনতার 30-40 বছর পর আমার শুধু পানি খাওয়ার, ভালো পানি খাওয়ার অধিকার জন্মা, যেই অধিকার সেটি প্রতিপালিত হচ্ছে এখন। কষ্ট অনেক, কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে এটিকে সমাধান করা যায়নি। আজকে সমাধানের পথ হয়েছে। আজকে ঢাকা শহরের এখানে দাঁড়িয়ে আমি ইকো করছি ওয়াসার এমডি মহোদয়ের সঙ্গে, যে বড়লোক বিল দেয় না, কিন্তু এই গরিব বিল দেয়, 95%-এর উপরে বিল দেয়। ঢাকা শহরের অন্যান্য জায়গার মানুষের চেয়ে তারা বেশি সিনসিয়ার। শুধু ওয়াসার পানির বিল নয়, আমি জানি ইলেকট্রিসিটির বিলও দেয়। আজকে অনেক সমস্যা এখানে, যখনই বাইরে যাই শুনি, দেখি। আমার কাছে এখানে আঞ্জুমারা বলে একজন ভদ্রমহিলা আমার কাছে একটি কাগজ দিয়েছেন, এখানে তিনি লিখেছেন যে স্বাস্থ্যের, HIV-র, তারপরে CS কম্প্রিহেন্সিভ কেয়ার সাপোর্ট ট্রিটমেন্টের কি দুরবস্থা আমাদের এখানে। ভালো অবস্থায় আমরা আসলে এখানে বোধহয় কিছুই দিতে পারি না। এখানে প্রথম যিনি বক্তৃতা করেছেন তিনি বলেছেন 10,700 পরিবার, তার মানে 3 জন করে যদি ধরি বা 4 জন করেও যদি ধরি, প্রায় 50,000 মুখ, 50,000 জীবন এইখানে বাস করে। তেমনি করাইল বস্তিতে হয়তো প্রায় 1.5 লক্ষ মানুষ বাস করেন বা 1.25 লক্ষ মানুষ বাস করেন। এদের জীবনের একটি পরিবর্তন প্রয়োজন, এদের জীবনে ভালো থাকার প্রয়োজন, এদের জীবনে সুস্বাস্থ্যের মানে চিকিৎসা করার প্রয়োজন, ভালো পানির প্রয়োজন, ভালো ইলেকট্রিসিটি প্রয়োজন, সবচাইতে বড় প্রয়োজন একটি সঠিক আবাসের, একটি ঠিকানা। কিন্তু আজকে যদি আপনি আমাকে বলেন যে আপনার কাছে কি সেই সলিউশন আছে, আমি মিথ্যে কথা দিয়ে কথা শুরু করতে চাই না। আমার কাছে সেই সলিউশন এই মুহূর্তে নেই। আমার দুপাশে যারা অনেক কেয়ার করেন, DSK, ওয়ার্ল্ড ভিশন, যাদের প্রতিনিধিরা এখানে বসে আছেন, তারা অনেক কথা বলেছেন এই 1 ঘন্টায় আমার সঙ্গে। এখানে আবাসনের কথা বলেছেন। আমি শুধু এটুকু বলতে পারি, আমরা 10 দিন আগে অন্য একটি মিটিং করছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে, সেখানে আমাদের বস্তির কথা উঠেছিল এবং অনেক আলোচনা হয়েছে এটি নিয়ে, এই যে আমাদের পুনর্বাসনের আলোচনা নিয়ে। তিনি আমাকেও বলেছেন এবং সবাইকে বলেছেন, তোমরা ব্রেন স্টর্ম করো, তোমরা কাজে হাত দাও, যে কি করা যায় ওদের জন্যে। আমার কাছে আসো, আমার কাছে অল্টারনেটিভ নিয়ে আসো যে কি করা সম্ভব। আমিও বলেছি যে ওনাকে যদি আপনি দায়িত্ব দেন আমি একটু চেষ্টা করতে পারি। উনি বলছেন কাজ এগিয়ে নাও। তো আবাসনের ঠিকানা আমি আজকে এভাবে বলছি যে আপনারা যারা কাজ করছেন, ওনাকে বলেছি আমি সিং সাহেবকে, যে আপনারা যারা কাজ করছেন আপনারা আসেন, আমাদের সঙ্গে একটু ব্রেনস্টর্ম করেন, আমরা কথা বলি। যেমন আমরা এখন শুধু আবাসন নয়, এর সঙ্গে আমরা মিরপুরে একটি জোনে আমরা অনেকগুলো স্কুল করার চেষ্টা করছি ইউনিসেফের সঙ্গে। সমস্যা তো আবাসন তো অনেক, সবচাইতে বড় সমস্যা, তার সঙ্গে আরও অনেক সমস্যা আছে, ডাক্তারি সমস্যা, চিকিৎসার সমস্যা, মানে কি বলে এডুকেশনের সমস্যা, সব মিলে আমাকে বলা হয়েছে যে এই বস্তি থেকে পড়াশোনা করে 19 জনের অধিক আজকে ডাক্তারি পড়েন অথবা ডাক্তার হয়েছে। 20 জনের অধিক কষ্ট করে আজকে ইঞ্জিনিয়ারিং পড়েন অথবা ইঞ্জিনিয়ার হয়েছে। আমাদের দেশে তো আসলেই অনেক গরিব মানুষ আছে। আমি যেই ব্যবসাটি করি সেই ব্যবসার সঙ্গে এরকমই আমাদের
কর্মী ভাই বোনরা জড়িত আছে। আমাদের দুটো স্কুল আছে, আমরা অপারেটরদের বাচ্চাদের জন্যে সেই স্কুল তৈরি করেছি। আজকে আমরা অনেক খুশি যে প্রথম যে বাচ্চাটি বেরিয়েছে সে আজকে একজন অনলাইন সাংবাদিক। আরেকটি বাচ্চা সে আজকে ফার্স্ট ইয়ার, মা তার এখনো অপারেটর। বাচ্চা আজকে ডাক্তারি ফাইনাল ইয়ারে পড়ছে। কি যে অসম্ভব খুশি লাগে। আমরা, আমার স্ত্রী কি বলে চট্টগ্রামের এশিয়ান যে আমাদের কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তার বোর্ডের একজন সদস্য। আমরা আমাদের ইনস্টিটিউট, আমাদের অপারেটরদের ইয়াং অপারেটরদের সেখানে পরীক্ষা দিয়েছিলাম। আমাদের অপারেটরদের মধ্যে 4 জন আজকে সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েছে। এটা কিন্তু চিন্তার বাইরে। এরা একসময় হার্ভার্ডে যাবে হয়তো, ইনশাল্লাহ আমরা আশা করছি। আমাদের সঙ্গে তাদের শুধু আমাদের সঙ্গে ইউনিভার্সিটির যে চুক্তি সেটি হলো যে যত বছর লাগে আমরা তাদের বেতন দেব, তারা এখানে চাকরি করতে হবে না। সেটা আমরা করেছি। শুধু আমাদের 4 জন নয়, বাংলাদেশের সমস্ত কটা ইউনিভার্সিটি থেকে, মানে গার্মেন্টস অ্যাসোসিয়েশন কোম্পানি থেকে প্রায় 8 জন সদস্য আজকে এই প্রথম, যদিও আমার স্ত্রী এই উদ্যোগটি নিয়েছিলেন, এই প্রথম আমরা এত পৃথিবীর একটি অন্যতম নাম করা ইউনিভার্সিটি কিন্তু আজকে এশিয়ান ওমেন্স ইউনিভার্সিটি এই চিটাগংয়ে। তো আপনাদের বলতে চাই, আপনারা যারা আজকে মনে করেন এখানে আছেন, আপনাদের পরের জেনারেশন চলে আসছে, কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু এই কষ্ট সহ্য করেও বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এভাবে বলবো যে আপনাদের যারা প্রতিনিধি আছেন, আমাদের প্রতিনিধি আছেন নাসির সাহেব, আপনাদের যারা প্রতিনিধি আছেন ডিএসকে, ওয়ার্ল্ড ভিশন, এরকম অনেক এনজিও যেখানে কাজ করে, আপনারা নিজেরা একটু ব্রেনস্টর্ম করে আমাদের সঙ্গে ব্রেনস্টর্ম করেন। আপনারা যখন রেডি হবেন 7 দিনের মধ্যে আমি আপনাদের সঙ্গে বসবো, এটুকু আমি আপনাদের কথা দিতে পারি। আর সবশেষে আমি এখানে ধন্যবাদ দিই, আমাদের চলে গেছেন বোধহয় আমাদের এই থানার ওসি সালাউদ্দিন সাহেব, উনি আমাকে একজন মহামানব বানিয়ে দিয়েছেন। আসলে এমন কিছু করি নাই, কিন্তু ওইটুকু করা সেদিন দায়িত্ব ছিল। মানুষ তো ভয় পায়, যারা সেদিন ফায়ার সার্ভিসের ছিলেন তারাও ভয় পাচ্ছিলেন। একদিক দিয়ে উঠে সারা বিল্ডিংয়ে এমন আগুন যে আরেক দিক দিয়ে না উঠলে আগুন নেভানো যায় না। তো আমি ওনাদের হাত ধরে বললাম, চলেন আমিও আপনাদের সঙ্গে উপরে যাই। এই যাওয়াতেই হয়তো আল্লাহর একটা রহমত হয়েছে। আগুনের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম দুটো বিল্ডিংয়েই। আমি দেখেছি যে মানুষের জীবনের কি কষ্ট। আমি একটি বিল্ডিংয়ের পাশ দিয়ে উঠলাম, আমার সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মচারীদের নিয়ে গেলাম, যে দেখি যে কাউকে দেখা যায় না ছাদের উপরে, কাশছে আরেক দিক থেকে, কারণ ছাদে একটা বড় ব্যারিয়ার ছিল। তারপরে ওনার হাতে আমি মাইক্রোফোন দিয়ে বললাম, আপনি তাদেরকে সামনে ডাকেন, আমি আরেকটি বিল্ডিংয়ে যাই। তো আমরা আরেকটি বিল্ডিংয়ে গেলাম, চিৎকার করে আমি বললাম যে আমি আপনাদের মেয়র, আপনারা আগুনে পুড়বেন না। তখন 3 জন অলরেডি কাশছে, এত তাপ ছাদের উপরে, ওরা বিশ্বাস করে না। আমার সঙ্গে ফায়ার সার্ভিসে যিনি ছিলেন তার হাত থেকে আমি লাইট নিলাম, নিয়ে নিজের মুখে মারলাম। তাও দূরে 1-3 জন বসা, অনেক দূরে, ওনারাও বিশ্বাস করেন না। দেখলাম যে এদিক দিয়ে পার করা যায় না। তারপর আবার পিছনে আরেকটি বিল্ডিংয়ে উঠলাম, তখন ওরা বিশ্বাস করলেন যে মেয়র ওদেরকে বলছে যে আপনারা পুড়বেন না। কিন্তু ততক্ষণে অনেক উত্তাপ, তখন আর কোনো সময় ছিল না। আমি ফায়ার সার্ভিসের ভাইদের হাত ধরে বললাম, যে কোনোভাবেই হোক এই রাস্তা দিয়ে, এই বিল্ডিংয়ের মাঝখান দিয়েই আপনাকে তুলে নিয়ে আসতে হবে এই 25টা মানুষকে, নাইলে আর 15 মিনিট থাকলে বা আর আধা ঘন্টা থাকলে তাদেরকে আর বাঁচানো যাবে না। আমি সেদিন দেখেছি, উনি আমাকে মহামানব বললেন, এটা ঠিক না, যা কাজ করেছেন সালাউদ্দিন সাহেব, একজন পুলিশের কর্মচারী, কি পাগলের মতো দৌড়াদৌড়ি করেছেন, সবাই করেছেন। ফায়ার সার্ভিসের কর্মচারীরা জীবনের রিস্ক নিয়ে পাশের বিল্ডিং দিয়ে উঠেছেন এবং সেই বিল্ডিংদের ভেতর দিয়ে উঠেছেন, এবং উঠেছেন বলেই আল্লাহর রহমত হয়েছে। আমরা অনেক দূর যেয়ে দেখি 3 জনকে আর নামানো যায় না, কারণ 3 জনই এত বুড়া যে তাদেরকে নামানো সম্ভব না। হাউএভার সবাই ধরাধরি করে আমরা নিয়ে এসেছিলাম। তো এই ঘটনা ঘটছে, সেদিনও এখানে আগুন ঘটেছে। আমাকে নাসির সাহেব ফোন করেছেন, ওনারা কন্ট্রোলে নিয়ে এসেছিলেন, আমি ঢাকার বাইরে ছিলাম, আসতে পারিনি। এই জীবন যুদ্ধ আমাদের আছে, কিন্তু এই যুদ্ধে যদি আমরা হেরে যাই সেটি হবে না। সাহস মানুষের সবচাইতে বড় শক্তি, কনফিডেন্স মানুষের সবচাইতে বড় শক্তি। সেটি আমরা দেখছি, আমরা যারা অনেক ওয়ার্কার নিয়ে কাজ করি,
তাদের মধ্যে আমরা দেখছি। তা আমাদের জীবনে এই দুর্ঘটনা আসবেই। আমি আপনাদের অন্তত এটুকু কথা দিচ্ছি, কারণ আমার বাড়িতে আমার পেছনে আরও 3 জন গার্ড আছে যারা আমার জন্য কাজ করে। আমি বিশেষ করে এইসব কাজ যদি না করি, আমার স্ত্রী এবং আমার 2 কন্যা তারা ঘাড়ের উপর উঠে যায় প্রত্যেক দিন, আজকে কি করেছো বলো, আজকে কি করেছো বলো। সুতরাং আমার মধ্যে অন্য একটি প্রেশারও আমার পেছনে কাজ করে। আমি শুধু এটুকু বলতে চাই, মেয়র হিসেবে আমার দ্বারা যতটুকু আইনমতো সম্ভব, মেয়র হিসেবে আমার দ্বারা যতটুকু আইনমতো সম্ভব আমি তার সম্পূর্ণটা চেষ্টা করব। আমি এখানে আপনাদের ভোটে আপনাদের কাছে কথা দিয়ে এসেছি যে আমি আপনাদের জন্য কাজ করব। আমরা এবং আমাদের যারা ডিএনসিসির কর্মকর্তা আছে, আমাদের যারা কাউন্সিলর আছেন, সবাই খুব সিরিয়াসলি চেষ্টা করছেন। আমরা যেখানেই যে কাজ করি এটা কিন্তু মেয়র একা করে না, মেয়রের একার সুনাম করার কোনো কারণ নেই। মেয়রের সঙ্গে যদি তার কাউন্সিলর না থাকে, মেয়রের সঙ্গে যদি সরকারি দলের প্রতিনিধি যারা অত্র এলাকায় যারা কাজ করেন, রাজনীতি করেন, বিভিন্ন নেতৃবৃন্দ, তারা না থাকলে মেয়র একা কাজ করতে পারে না এবং সফলও হয় না। সুতরাং আপনাদের প্রতি যত কাজ করেছি সব কিন্তু সবাইকে নিয়ে করছি বলেই হচ্ছে। তো আপনাদের কাছে আমার এইটুকু প্রতিশ্রুতি রইল যে আমরা যেন আপনাদের হয়ে কাজ করতে পারি, সে দোয়া করবেন। আর আজকে নাসির সাহেব আমাকে একটি অনুরোধ করেছেন, একটি নামও লিখে দিয়েছেন, একটি অনুরোধ করেছেন যে আমরা, এটা কি বলার দরকার আছে? আগুন লেগেছিল, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিছু আর্থিক সাহায্য করেছি। এটা খুব বেশি কিছু না, তবে প্রয়োজন হলে আরো করব ইনশাআল্লাহ, একটু বলতে পারি। আমরা কি একটি চেষ্টা আজকে এখান থেকে করতে পারি না? হয়তো 2 বছর লাগবে এটাকে প্র্যাকটিস করাতে, কিন্তু 2 বছর পরে ইনশাআল্লাহ এটি হয়ে যাবে। আমরা কি এই বস্তিকে বস্তি না বলে আমরা কি বলতে পারি না মহাখালী আদর্শনগর? এটি আমাকে আপনাদের যিনি কাউন্সিলর আছেন তিনি বলেছেন যে আসেন আমরা স্যার একটা নাম চেঞ্জ করে আমরা করতে পারি কিনা। আমরা আজকে থেকে লেখা শুরু করি মহাখালী আদর্শনগর, কিন্তু নিচে বছর 2 লিখব পুরাতন 7 তলা বস্তি। তাতে লোকজন কুইকলি এটাকে মানে কোঅর্ডিনেট করতে পারবে। 2 বছর পর আর বলতে হবে না। তাহলে একটি নাম হলো, আমাদের যাত্রা একটা শুরু হলো ইনশাআল্লাহ মহাখালী আদর্শনগর। আজকে থেকে পুরনো 7 তলা বস্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের এই অত্র এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, কাজ তো ওনারাই করেন, কাজ করেন কাউন্সিলর, কাজ করেন এখানে যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন, যারা সিনিয়র সরকারি দলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, এবং আপনাদের যারা নেতৃবৃন্দ সরকারি আমরা যারা প্রতিষ্ঠান তাদেরকে সাহায্য করি। এই সাহায্য আমরা অব্যাহত রাখব। আর একটি কথা, আমরা শুনি সব বস্তিতে অনেক ড্রাগের ব্যবসা হয়। কি বলে ড্রাগের বাংলা কি? মাদক দ্রব্যের। আসেন, সাধারণ মানুষ, সাধারণ এলাকাবাসী সবাই কিন্তু মাদক দ্রব্যের ব্যবসা করে না, করে হয়তো 10 জন। আমরা আগামী 3 মাসের মধ্যে আমাদের কন্ট্রোল রুমের এমন একটি সিস্টেম করব, আমাদের ওয়েবসাইটের সহজ করে দেব। আপনারা ফোন করবেন, না হলে SMS পাঠাবেন। 3 থেকে 6 মাসের মধ্যে এটা আমরা করব, কারণ আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করতেছি এবং এমন কন্ট্রোল রুম তৈরি করতেছি ইনশাআল্লাহ, এমনভাবে আমরা সিসিটিভি বসাচ্ছি যে সারা ঢাকা নর্থ আমাদের এক কন্ট্রোল রুম থেকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং পুলিশের সঙ্গে আমরা এই কাজটি করতেছি। আমরা আপনাদের কাছ থেকে ইনফরমেশন চাইব, আপনারা আমাদেরকে ইনফরমেশন দিবেন আমাদের সেলে এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টে। ইনশাআল্লাহ মাদকের ব্যবসা আমরা এই এলাকায় করতে দেব না, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করতে দেব না। আমার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।